আপনার কিরকম হয়? চশমা খুলে কোথায় রেখেছেন খুঁজে বেড়াচ্ছেন, মনে পড়ছে না। ফ্রিজটা খুলেছেন কি যেন নেবেন বলে এসেছিলেন কিন্তু সম্পূর্ণ ভুলে গেছেন। আর নিজে মনে মনে ভাবছি আমার মাথাটা ঠিক আজকাল কাজ করছে না। চলুন আমরা দেখে নিই যে আসলে মাথাটায় কি হচ্ছে আর কিভাবে তার থেকে বেরোবো। আমরা কম বেশি এই জিনিসটার মধ্যে কিন্তু আমরা থেকে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো, হ্যাঁ ঠিকই ধরেছেন, যে স্মৃতির যত্ন কিভাবে নেব। আমরা বলবো না যে স্মৃতি কিভাবে, স্মৃতির সম্পর্কে আমরা কিছু বলছি না, কিন্তু স্মৃতির কেয়ার নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে সেলফ কেয়ার সিরিজের এই কগনিটিভ কেয়ারের পার্টে চলে এসেছি। কগনিটিভ কেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেমোরি কেয়ার, সেটা নিয়ে কথা বলবো। আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি এইভাবে যে মেমোরি কিভাবে ফর্ম হয়, মানে স্মৃতি কিভাবে তৈরি হয় সেটা জানবো প্রথমে। দ্বিতীয়ত যে কেন আমাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে, যে ভুলে যাওয়ার ব্যাপারটা অনেক বেশি বেশি করে হচ্ছে। আর ৩ নম্বর হচ্ছে কিভাবে আমরা যত্ন করতে পারবো। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে বলি হচ্ছে যে স্মৃতি কিভাবে তৈরি হয়। এটা অনেক কঠিন একটা প্রসেস, আমাদের ব্রেনের মেকানিজম। আমরা অত জটিলভাবে জানবো না বা জানিও না যে বলবো। যেটুকু আমরা জানি সেই সম্পর্কে আপনাদেরকেও একটুখানি বলি যে কিভাবে আমাদের এই মেমোরিটা তৈরি হয়। প্রথমেই বলি যে আমাদের এই যে ৫টা ইন্দ্রিয় আছে যেগুলো দিয়ে আমরা কি করি, দেখি, শুনি, টাচ করি, স্পর্শ অনুভব করি, টেস্ট করি, এই যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমাদের ভিতরে ইনফরমেশন যায়। হুম। এবারে যেখানে আমাদের সেই অ্যাওয়ারনেসটা থাকে যে আমরা এটা শুনতে চাইছি, আমরা এটা দেখতে চাইছি, বুঝতে চাইছি, তখন কি হচ্ছে আমরা সেই বিষয়টার উপরে, পার্টিকুলার সেই বিষয়টার উপরে আমাদের অ্যাটেনশন দিচ্ছি। এবারে যখনই অ্যাটেনশন দিচ্ছি তার মানে কি হচ্ছে, আমরা খুব কনসেন্ট্রেট করছি, বেশ আমার ব্রেনটা মনোযোগ দিচ্ছে ওই জায়গাটার উপরে, জিনিসটা জানবার চেষ্টা করছে। তখন যখন সেই ইনফরমেশন গুলো কি হচ্ছে আমার ভিতরে ঢুকছে। এবার আমার ভিতরে ঢুকছে মানে কি? আমার ভিতরটা তো ব্ল্যাংক স্লেট নয় যে ও ঢুকছে আর সেখানে লেখা হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। তাহলে আমার ভিতরে তৈরি হওয়া রয়েছে অনেক জিনিস, ছোটবেলা থেকে বড় হয়ে আমি যেভাবে দেখছি, আমার পারসেপশন যেভাবে তৈরি হয়েছে, আমার থিংকিংটা যেভাবে তৈরি হয়েছে, আমি যা দেখছি ও তার সাথে একটা ম্যাচ করছে, করাচ্ছে। এই যে ম্যাচ করার প্রসেসটাকেই বলা হয় কিন্তু এনকোডিং করা। এবার এই যে এনকোডিং হচ্ছে, যত বেশি বেশি করে বিষয়টা আমার মধ্যে আত্মস্থ হতে চাইছে, তত কিন্তু ও যে যে কি হচ্ছে, স্টোর হচ্ছে। এর মধ্যে আরো অনেক মেকানিজম আছে, আমি খুব সহজ করে ছোট্ট করে বললাম। স্টোর হচ্ছে। এবারে ও কোথায় কোথায় কোন কোন ফর্মে স্টোর হবে সেটাও কিন্তু রেডি হচ্ছে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে। এবারে এই যে স্টোর হয়ে গেল, রয়ে গেছে, তারপরে কি হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী আমরা সেগুলোকে রিকল করছি বা মনে করার চেষ্টা করছি। তাহলে এই এতগুলো প্রসেস কিন্তু আমাদের জানাও থাকে না, আমরা বুঝিও না, আর বুঝতে চেষ্টা করলেও আমরা জানতে পারবো না যেটা কিভাবে হচ্ছে। কিন্তু আমরা কোন জায়গাটাতে করতে পারি? একদম প্রথম পার্টটা, যেটা হচ্ছে বললাম অ্যাটেনশন বা মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট করা। এবারে সেই পার্টটা যদি ঠিকঠাক না হয়, তাহলে পরের কোনো পার্টটাই কিন্তু হবে না। তাহলে আমাদের হাতে আছে কিছু, তাই তো? তাহলে এই যে অ্যাটেনশনের জায়গাটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তাহলে আমাদের মেমোরি কিভাবে ফর্ম হয় আমরা বুঝে নিলাম একটু, খুব সহজে, ছোট করে, আমাদের মতন করে। এর পরের পার্টটা হচ্ছে আমরা কেন আজকে এইরকম একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। প্রথমেই বলবো যে অতিরিক্ত একটা চাপ, একটা আমরা যেন অটোমেটিক্যালি না বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে 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 আমাদের ব্রেনটা ওভারলোডেড হয়ে থাকছে। আমাদের ব্রেন কখনো খুব, মানে খুব রেস্ট পাওয়া সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। এত বেশি ইনফরমেশন ওভারলোডেড হয়ে থাকছে, যার ফলে হয়তো ছোটখাটো যে ধরনের ভুলগুলো আমরা ভুলে যাচ্ছি বা মনে রাখতে পারছি না, সেখানেও কি হচ্ছে, একটা ভীতির সঞ্চার হচ্ছে যে আমার ডিমেনশিয়া হয়নি তো, অ্যালজাইমার হয়নি তো, এই যে কঠিন অসুখের নাম বললাম,
এগুলোকে কিন্তু আমরা উপেক্ষা করব না। আমাদের সত্যিই যদি মনে হয় যে আমরা আমাদের ডেইলি লাইফটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু অবশ্যই সেটা চিকিৎসকের কাছে যাব, সেগুলো সম্পর্কে সবটা জানবো, করে নেব, তার ট্রিটমেন্ট আর প্রসিডিওর এর মধ্যে যাব। সেটা নিয়ে কোনোভাবেই অবহেলা করব না যদি আমরা দেখি আমাদের ডেইলি লাইফটা প্রচন্ড পরিমাণে হ্যাম্পার হচ্ছে। কিন্তু এটা বাদ দিয়ে কিন্তু আরেক দল আমরা আছি যারা কিন্তু বেশি, বেশি করে এটা নিয়ে ভয়ে থাকছি এবং প্রচন্ড পরিমাণে একটা ওরিডও ভিতরে, ভিতরে সবসময় কাজ করে। তার সাথে টেনশন তো আছেই। হ্যাঁ? এবং এটা কিন্তু হচ্ছে অনেক কম বয়স থেকেই মানুষদের হচ্ছে, আর বেশি বয়সে তো আছেই। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ইনফরমেশন গুলো কি হচ্ছে, ওভারলোডেড হওয়ার পরে না আমাদের ব্রেনটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে থাকে। সেখানে নতুন কোনো ইনফরমেশন যাওয়ার জায়গাতেই থাকে না। তাহলে সেখানেও সেই প্রসেস হবে না। আরো আরেকটা ব্যাপার থাকে যে যেখানে আমরা বলছি যে এই যে ভয়, আমার মাথা কাজ করছে না, এই যে একটা ভয় না, এই ভয়টাও কি করে আমার ব্যাক অফ দ্য মাইন্ড যেই থেকে যায়। আপনারা এতদিন ইমোশনাল কেয়ারের ভিডিও দেখেছেন যে কিভাবে আমাদের এই ধরনের ভয়, থ্রেট, এই সবগুলো আমাদেরকে টেনে ধরে রাখে। তাহলে সেটাও কিন্তু আমার অ্যাটেনশনকে ব্রেক করে। আর অ্যাটেনশন যেই ব্রেক করছে তখনই কি হচ্ছে, ঠিক ইনফরমেশন ঢুকছে না, প্রসেস হতে পারছে না, আবার আমরা রিকল করতে পারছি না, ভিসিআর সাইকেলের মতন ওটা কিন্তু ঘুরতে থাকছে। তাহলে এই পুরো বিষয়টা আমাদের কিন্তু এখন হচ্ছে এবং অনেক বেশি টাস্ক আমরা একসাথে করছি, যে কারণেও কিন্তু আমরা পুরোপুরিভাবে যে মনটা দেওয়ার দরকার ছিল সেটা দিতে পারছি না। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে না, সেই জন্যে কিন্তু আমাদের ভিতরে, ভিতরে একটা অসুবিধা চলছে। আমাদের মাইন্ড চলে হচ্ছে একেবারে ওয়ান্ডারিং মাইন্ড। হয় ফিউচারে না হয় পাস্টে। এই দুটো জায়গার মধ্যে কন্টিনিউয়াস চলতে থাকে। এক মুহূর্তে এক জায়গায় চলছে। আমাদের প্রেজেন্ট যে মোমেন্ট, প্রেজেন্ট যে সিচুয়েশন, আমরা যে অবস্থায় আছি সেটা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যায়। অনেক সময়ই এটা হয়। সেটাও আরেকটা কারণ যে আমরা ভুলে যাই। কারণ আমি রাখলাম চশমাটা, যে চশমাটার কথা বললাম এটা কিন্তু আমার নিজের এক্সপেরিয়েন্স। মাথায় চলছে অন্য একটা কিছু, আমি চশমাটা রাখলাম। এবার তারপরে আমি খুঁজে বেড়াচ্ছি। কারণ মাথাটা তো তখন আর ওই চশমাটা কোথায় রাখছি সেদিকটায় নেই। আমি দোষ দিচ্ছি আমার মাথার। এবং এটা যখন রিপিটেডলি হতে থাকছে তখন কি হচ্ছে? আমার ভিতরে তো একটা ভয় তৈরি হবেই। সারাক্ষণ মনে হতে থাকবে যে এরপরে কি হবে? আমি এখনই এতটা ভুলে যাচ্ছি। এই যে এবার অজানা একটা আতঙ্ক আমার ভিতরে তৈরি হলো, তাহলে ও কিন্তু আমাকে পরবর্তী ভুল করতে সাহায্য করলো। এইভাবে কিন্তু এই একই সাইকেলে আমরা ঘুরতে থাকি এবং একই সমস্যার মধ্যে থেকে যাই। কিভাবে আমরা তাহলে মেমোরির যত্ন করব? ৩ নম্বর পার্টে আমরা আলোচনা করব এটা বলেছি। তো আমরা এটাকে একটা নেমোনিক হিসাবে সাজিয়েছি স্মার্টার। SMARTER। এই কটাকে আমরা একটু এক্সপ্লেন করব। এখানের এস আর এম প্রথমেই বলছে যে ধীরে চলো, একটা সময় একটা কাজ করো। এটার মানে কি? এটাকে কি বলছে? এস ফর কি হচ্ছে? সিঙ্গেল টাস্ক অ্যাট এ টাইম। আর এম হচ্ছে মুভ স্লোলি। তাহলে একটা সময় আমরা আজকে কি করছি? আমরা মাল্টিটাস্কিং করছি, অনেকগুলো কাজ একসাথে করে যাচ্ছি। কেউ খাচ্ছি, পড়ছি, গান শুনছি। এই যে সমস্ত কাজটা হচ্ছে একসাথে, সেটা খুব একটা হেল্পফুল হয় না, মানে কি প্রোডাক্টিভ হয় না। হয়তো দু একজনের ক্ষেত্রে হয়, তাদের সেই এবিলিটিটা থাকে, কিন্তু সবার জন্য কিন্তু হয় না। অনেক কিছু জিনিস আমরা মিস করে যাই, কারণ আমাদের ব্রেনের ওই রকম ক্যাপাসিটি নেই যে একসাথে অনেক ইনফরমেশন প্রসেস করে। তাহলে আমরা চেষ্টা করতে পারি এইভাবে একটা কাজ করা একটা সময়। এটা মুভ স্লোলি কথাটা, যেটা আমরা বলি যে আমরা কি করি যে খুব তাড়াতাড়ি করে পড়ি, তাড়াতাড়ি করে শুনি। এই বিষয়টা না আগে আমিও বুঝতাম না। আমি যখন প্রথম দিকে ভিডিওগুলো করেছি, অনেক বেশি কথা অল্প সময়ের মধ্যে বলতে চেষ্টা করেছি, কারণ একটা সময়ের তাড়া আমার মধ্যে কাজ করত। কিন্তু আমার খেয়াল করার দরকার ছিল যে অনেক ধরনের ইনফরমেশন যেগুলো আমি দিতে চাইছি, সেটা উল্টো দিকের মানুষের পক্ষে কতটা সম্ভব প্রসেস করা।
এটা কিন্তু আমি যখন এই মেমোরি কেয়ারের ভিডিওটা সাজাচ্ছি তখন কিন্তু সেটা আমার বেশি বেশি করে মনে হলো। দু একজন আমাকে অনেস্টলি এটা বলেছেন, যারা সত্যিই কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে ওনারা বলেছেন আমাকে এই কথাটা। তার সাথে আমি যখন এটা প্রিপেয়ার করছি তখন আমি কিন্তু এটা লক্ষ্য করছি যে হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা খুব ধীরে ধীরে পড়বো বা ধীরে ধীরে শুনবার চেষ্টা করব, তাহলে আমার ব্রেনটা কিন্তু প্রসেস হতে পারবে। তাহলে এবারে এ কি বলছে পরে, এস আর এম এর পরে এ, সে বলছে যে শুধু নিলেই হবে না, আমি নিলাম সমস্ত ইনফরমেশন তাহলেই মনে রাখবে সেটা কিন্তু নয়, আমাকে অ্যাক্টিভ রিকল করতে হবে। এই অ্যাক্টিভ রিকল কি, যে জিনিসটা আমরা শুনছি সেটা হয় কারোর সাথে ডিসকাস করব বা নিজে মনে মনে চেষ্টা করব বলবার বা লেখার। কোনো জিনিস যদি আমরা পড়ি সেটাকে পয়েন্ট করে করে আমরা লিখে নিতে পারি যখন স্টুডেন্টরা পড়াশোনা করছি বা কিছু মনে রাখার চেষ্টা করছি। এটা এ বলছে। এরপরে আর কি বলছে, যে সমস্ত কিছু নিলে অ্যাক্টিভ রিকলও করলে কিন্তু মেমরি জমবে না যদি রেস্ট আর স্লিপ ঠিকঠাক না হয়। আপনারা যদি স্লিপের ভিডিও না দেখে থাকেন আমি বলবো অবশ্যই স্লিপের ভিডিও দেখুন, সেখানে জানতে পারবেন যে মেমরি আমাদের কিভাবে স্টোর হয় আর আমরা বিশ্রামে থাকলে পরে আমাদের ব্রেনটা কতটা বেশি হালকা হতে পারে। তাহলে রেস্ট এবং স্লিপ এই দুটোই কিন্তু জরুরি আমাদের মেমরিটাকে ধরে রাখার জন্যে। এরপরে কি আসছে, টি আসছে আর ই আসছে। এই টি আর ই, এটা হচ্ছে টি হচ্ছে থট রিফ্রেমিং আর ই হচ্ছে ইমোশন প্লাস মিনিং যদি বলি। তাহলে এই থট রিফর্মিং এর কি হচ্ছে, যে আমি তো সমস্ত কিছু নিলাম, আপনারা তো এর আগে শুনেছেন যে মেন্টাল আমাদের যে ক্ল্যাটার্ড থাকে, হ্যাঁ, মাইন্ডটা কগনিটিভ রিজিডিটি থাকে, এই সব শব্দগুলো আপনারা শুনেছেন। তাহলে থট রিফ্রেমিংটাও তো জরুরি, কারণ অনেক ধরনের নেগেটিভ অটোমেটিক থট আমাদের মাথায় ভিড় করে, একেবারে মেঘ চারিদিক থেকে নিয়ে এসে জড়ো করে। তাহলে আমাদের সেখানেও কিন্তু দরকার একটু রিফ্রেম করা, যে আমার এই চিন্তাটাও যে অল্টারনেটিভ পার্সপেক্টিভ থাকতে পারে সেটাকে দেখা। আর যে কোনো জিনিস আমরা যখন শুনছি সেটার সাথে যদি আমাদের মানে আর অনুভূতি জুড়ে যায়, মানে অর্থ আর অনুভূতি যদি জুড়ে যায়, তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্ট্রেনদেন হয়। আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় স্কুলের অনেক ঘটনা আমাদের অনেক বয়স পর্যন্ত মনে থাকে, তার কারণই হচ্ছে যে সেই ঘটনাটার সাথে কিন্তু আমাদের ইমোশন জুড়ে থাকে। তাহলে ও কিন্তু আমাদের মেমোরিকে স্ট্রেনদেন করতে সাহায্য করে বিষয়টায়। তাহলে বোঝা যাচ্ছে থট আর থট রিফ্রেমিং আর ইমোশন প্লাস মিনিং। এবার চলে এসেছি শেষের আরটা। শেষের আর বলছে হচ্ছে রিপিট করি বিষয়টা খুব সফটলি, জেন্টলি। আমরা যদি রিপিট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মনে রাখাটা অনেক বেশি সহজ হবে। এবং এই মনে রাখা সহজ হবে মানে কি, আমি তো যত্ন করছি মনে রাখাটাকে, যে কিভাবে আমরা মনে রাখতে পারি যত্ন করছি। আপনারা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন, তাতে আমরা বলেছি যে কিভাবে আমাদের সেই জটগুলোকে ক্লিয়ার করে ফেলবো, তারপরে আমরা কিভাবে প্রসেস করব। এর তো প্রসিডিওর একটা, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়। তাহলে সেইভাবেই কিন্তু আমরা এই মেমরি কেয়ারটা করতে পারি। তাহলে এবারে কি বলবো, যে এবারে বলবো যে যাদের মনে হচ্ছে এই ধরনের একটা অজানা আতঙ্ক ভিড় করে, ধরুন সাপোজ যখন আমি বলছি যে এটা হচ্ছে না, এটা পারছি না, সেই যে ভয়গুলো আমার মাথার মধ্যে জমে যাচ্ছে, তখন আমার আরো জিনিসটা জট পাকিয়ে যাচ্ছে। আমরা তাহলে কি হবে, যে একটু যদি ফ্লেক্সিবল থাকতে পারি, একটু যদি নিজের মাথাটাকে হালকা রাখতে পারি সব বিষয়ে, তাহলে আমাদের কিন্তু সেটা অনেক বেশি স্ট্রেনদেন হয় এবং আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে। রিসার্চে দেখিয়েছে যে এই যে আগে একটা শুনতাম না যে বয়স হয়েছে মানেই ভুলে যাবে, বয়স হয়েছে মানেই নতুন কিছু হবে না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের প্রচলিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ব্রেনের সেই ক্যাপাসিটিটা আছে, যে নিউরোপ্লাস্টিসিটি, তার মানে রোজ রোজ কিন্তু গ্রো করতে পারে। যত বেশি গ্রো করতে পারে মানে কি হচ্ছে, আমি অনেক ইনফরমেশন কিন্তু আমার ভিতরে সেই প্রসেস করতে পারে।
এবার কিভাবে করবে? সেই করাটার জন্যেই হচ্ছে কি যে আমি নতুন কিছু একটু শেখার চেষ্টা যদি করি, যেকোনো বয়সে, যেটা আমার ভালো লাগে, যেটাই আমার মাথায় চাপ সৃষ্টি করবে সেটা না। যেটাতে আমি বেশ হালকা থাকবো, ফুরফুরে থাকবো, সেই ধরনের জিনিসের সাথে যদি আমি জুড়ে থাকতে পারি, সেই ধরনের গ্রুপের সাথে যদি আমি থাকতে পারি, আমি এমনকি পর্যন্ত জীবজন্তুর সাথে যদি অ্যাটাচমেন্ট ফিল করি, সেখানে থাকতে পারি, তাহলেও কিন্তু আমার মাইন্ডটা অনেক বেশি ফ্লেক্সিবল থাকে। আর যত বেশি ফ্লেক্সিবল থাকা মানে কি, আলো বাতাস হাওয়া সব ঢুকছে বেরোচ্ছে, কোনো একটা জায়গায় আটকে থাকছে না, জানলা দরজা বন্ধ করে কুক্ষিগত হয়ে থাকার মতন নয়। তো সেটা যখন হবে তখনই কিন্তু সেটা ফ্লেক্সিবল হবে। আর যত ফ্লেক্সিবল হচ্ছে সেই মাইন্ড কিন্তু কাজ করতে পারে অনেক বেশি, অনেক বেশি অ্যাকসেপ্ট করতে পারে, কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, ওয়েলবিং এনহান্স হয়। তাহলে আমরা যারা মনে করছি এই ভিডিওটা এই তাদের পরিচিত কোনো মানুষজনের এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই শেয়ার করব। আমরা অযথা আতঙ্কিত হব না যে ডিমেনশিয়া হয়নি তো, অ্যালজাইমার হয়নি তো, এরপরে কি হবে, আমি তো কিছুই পারছি না, পারবো না, এরকমটা যদি আমরা ভেবে নিই, অনেক মানুষ কিন্তু এইভাবেই জড়িয়ে যাচ্ছি, এভাবে আটকে থাকছি, তাহলে তার প্রেজেন্ট মোমেন্ট হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে সেইগুলোকে অযথা আতঙ্কিত না হয়ে প্রপার কেয়ার করি, যত্ন করি, প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের সাহায্য নেব এবং ট্রিটমেন্টের আওতায় আসব। খুব ছোট বয়স থেকেই যদি আসতে পারি তাহলে ট্রিটমেন্টটাও সাড়া দেয়, নাহলে কিন্তু একটা বয়সের পরে সেই ট্রিটমেন্টও সাড়া দেয় না। এই সবটাই আমরা করতে পারবো যখন আমরা সত্যিকারের রিয়েলিটির সাথে থাকতে পারবো। তাহলে ধন্যবাদ সবাইকে।